নমস্কার। নিউজ ভ্যানগার্ডের বিশেষ সংবাদ নয়, একটা টক শো, অর্থাৎ ফুটবল নিয়ে ফুটবল উন্মাদনা ইতিমধ্যেই কিন্তু দেশ বিদেশ সহ রাজ্যের প্রতিটি প্রান্তে কিন্তু এই ফুটবল উন্মাদনা ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। ঘরোয়া ফুটবল মরশুম শুরু হয়েছে প্রতিটি দেশে এবং সেক্ষেত্রে রাজ্যও কিন্তু বাদ যায়নি। ইতিমধ্যেই রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে শুরু হয়েছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল 10 দলীয় এই আসর। এবং এই 10 দলীয় আসরে বিভিন্ন দলগুলো তাদের পরিকল্পনা, তাদের ছক এবং তাদের রণকৌশল নিয়ে কিন্তু ইতিমধ্যেই অনেকটাই এগিয়ে গেছে। প্রতিটি দলে কিন্তু চুলচেরা বিশ্লেষণ চলছে কে দখল করবে এবার চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল। যদিও ইতিমধ্যেই এই ঘরোয়া ফুটবল যে চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবল তার আগে শেষ হয়েছে নকআউট, এবং এই নকআউট প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছে এবছর ফরওয়ার্ড ক্লাব। ব্লাডমাউথের বিরুদ্ধে তাদের জয় এবং ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম ট্রফি ঘরে তুলেছে। কিরকম পরিকল্পনা ছিল, কতটুকু সফল, এবং রাজ্য ফুটবলের বর্তমান যে পরিচালন কমিটি থেকে শুরু করে ম্যাচ রেফারিরা, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে কিন্তু বিভিন্ন ক্লাবগুলো থেকে। বিভিন্ন ক্লাব কর্মকর্তারা বড় বাজেটের দল করছেন, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে রেফারির চক্রান্তের সিদ্ধান্ত বা রেফারিদের অভিযোগ কিন্তু বিধ্বস্ত হচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এবছরের চ্যাম্পিয়ন রাখাল শিল্ড নকআউট ফুটবল টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন ফরওয়ার্ড ক্লাব, সেই ফরওয়ার্ড ক্লাবের সম্পাদক এবং রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সম্পাদক পার্থ সারথী গুপ্ত রয়েছেন আমাদের স্টুডিও। পার্থবাবু, আপনাকে স্বাগত জানাই ভ্যানগার্ডের তরফ থেকে আজকের এই আলোচনা। নমস্কার। এবং এই আলোচনায় ঘরোয়া ফুটবল মরশুমে ইতিমধ্যে ফরওয়ার্ড ক্লাব নিজেদের আধিপত্য দেখাতে শুরু করেছে। কি পরিকল্পনা ছিল মরশুমের শুরুতে যখন নকআউট ফুটবল টুর্নামেন্টে দল অংশ নিয়েছিল? কি পরিকল্পনা নিয়ে আপনারা মাঠে নেমেছিলেন এবং কতটুকু সফল হয়েছে সেই প্রথম রাখাল শিল্ড? আমরা প্রথম থেকে এবার একটা ভালো দল গঠন করেছি। আমাদের লক্ষ্য রাখাল শিল্ড চ্যাম্পিয়ন হওয়া এবং চন্দ্র মেমোরিয়াল শিল্ড দখল করা। সেই ইয়েতেই আশা নিয়ে আমরা এবার দল করেছি, ভালো টিম করেছি। বাইরে থেকে আমরা প্লেয়ার এনে করেছি, কেরল থেকে আছে, মেঘালয়ের প্লেয়ার আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা প্লেয়ার এনে ভালো দল করেছি। আমাদের লক্ষ্য, আমরা তো এই নকআউট টুর্নামেন্ট রাখাল শিল্ড আমরা পেয়েছি। আমরা আশাবাদী যে চন্দ্র মেমোরিয়াল শিল্ড আমরা দখল করব, এই আশা নিয়ে আমরা এবার দল গঠন করেছি। কতটুকু সফল যে পরিকল্পনাটা ছিল? সুভাষ বোস দীর্ঘদিন আপনাদের দলে পরিকল্পনা রণনীতি সাজিয়েছে এবং ব্যতিক্রমী অন্যান্য যে সমস্ত কোচগুলো রয়েছে তাদের থেকে সুভাষ বোস অনেকটাই ব্যতিক্রমী। সে জায়গায় ঘরের মাটিতে বা উমাকান্ত মাঠে তিনি কোনো অনুশীলন করাননি বা করেনি। দল ফরওয়ার্ড করেছে মোহনপুর মাঠে, এবং সেই জায়গায় রণনীতি সাজানোর ক্ষেত্রে কতটুকু পার্থক্য দেখেছেন বা ম্যাচের মধ্যে তা প্রতিফলিত হয়েছে? আমরা বিশেষত মোহনপুর মাঠে আমরা করেছি, আমাদের ক্লাবের প্রচুর টাকা আমরা খরচা হয়, তা করেছি একটাই কারণে ওই মাঠটা ফ্রি পাওয়া যায়, ফুল মাঠ পাওয়া যায়। মোহন্ত মাঠে অর্ধেক মাঠে প্র্যাকটিস করতে হয়, সেই কারণে আমরা মোহনপুর মাঠটা আমরা বাছাই করেছি। আমাদের প্রচুর টাকা আমাদের খরচ হয়, সেই হিসাবে ফুল মাঠ নিয়ে প্র্যাকটিস করলে প্লেয়াররা কোন প্লেয়ারটা ভালো কোন সিলেকশন করা যায়, সেই জন্য কোচরা আমাদেরকে বলেছে, আমরাও সে পরিমাণ করে আমরা মোহনপুর মাঠের পারমিশন নিয়ে আমরা মোহনপুর মাঠে প্র্যাকটিস করি। দল গঠনের ক্ষেত্রে এবছর বিদেশি নেই। গত 2 বছর ধরে বিদেশি ফুটবলার থাকছে না। সেই জায়গায় স্থানীয় ফুটবলার এবং বহিরাজ্যের যে সমস্ত ইন্টারস্টেট ফুটবলার তাদেরকে নিয়ে দল গঠন করা হয়েছে, এবং এই জায়গায় একটা বড় চাপ তৈরি হয় ক্লাবগুলোর সাথে। এবং রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি হিসেবে বা যুগ্ম সম্পাদক হিসেবে আপনারা যেটা নির্ধারিত করেছেন যে প্রত্যেক দলে 3 জন করে স্থানীয় ফুটবলাররা থাকতে হবে, সেই জায়গাটায় কি বর্তমানে সময়ে প্রেসারটা তৈরি হচ্ছে, না ফুটবলের ক্ষেত্রে একটা সুজর বা প্রসার পরিলক্ষিত হচ্ছে? কি মনে হচ্ছে? না, দেখুন, আমাদের লোকাল প্লেয়াররা যারা খেলছে তাদের মধ্যে যে দিনের কি দিন প্রতিভা অনেক কমে যাচ্ছে, যে কারণে লোকাল প্লেয়াররা প্রতিভা কমাতে যে কজন প্লেয়ার আছে তারা 10টা ক্লাব লিগে পার্টিসিপেট করছে। এই 10টা টিমের মধ্যে লোকাল প্লেয়ার আমাদের একদম সীমিত, তারার যে ডিমান্ড, প্রচুর ডিমান্ড তাদের, সেই কারণে আমরা বাইরের থেকে তাদের যে ডিমান্ড, এই ডিমান্ড ফুলফিল করতে গিয়ে না পেরে আমরা 3টা প্লেয়ার বাইরের থেকে পেয়ে যাচ্ছি তাদের এই ডিমান্ডের তুলনায়। সেই জন্যই আমরা
বিভিন্ন ক্লাব মিলে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনকে আমরা চিঠি দিয়ে বলেছি যে এটা 5 জন আছে, লোকাল প্লেয়ার 3 জন যাতে করা হয়, সেই অনুযায়ী ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন রাজি হয়েছে। আমরাও মানে বাইরের প্লেয়ার আনতে আমাদের সুবিধা হয়েছে। আপনারা বাইরে থেকে ফুটবলার আনার পরিকল্পনা নিয়েছেন 5 জনের জায়গায় 3 জন, কিন্তু সেই ক্ষেত্রে দেখা গেল রাজ্যের যে ফুটবলাররা যে সমস্ত পকেটগুলো থেকে উঠে আসার পরিকল্পনা বা রাজ্য ফুটবল সংস্থা বা আপনারা যেখানে যেখানে স্পটার নিয়োগ করেছেন বা ক্রীড়া দপ্তর বা ফুটবল কোচদের যেখানে পাঠিয়েছিল সেই জায়গা থেকে কি বর্তমানে ফুটবলাররা উঠে আসছে না বলে কি আপনারা এরকম সিদ্ধান্ত নিয়েছেন? হ্যাঁ, যেহেতু ফুটবলার ভালো প্রতিভা ফুটবলার উঠে আসছে না, সেই জন্য আমরা করেছি। আমরা দেখছি ফুটবল প্লেয়ার উঠে আসছে না, অথচ ক্রিকেটের দিকে সবাই ঝোঁক। প্রচুর ক্রিকেটার ক্রিকেট ভেলে কিন্তু ফুটবলে আসে না। একটা সময় আমরা দেখুন আমাদের শহরে যে বিশেষ করে বাঙালিরা তারা ফুটবল মাঠ ছেড়েছে। আগে চিন্তা করুন কত বাঙালি ফুটবলার খেলতো, এখন সব মফস্বলে যারা আছে যেমন কিল্লা, জম্পুইজালা, বিভিন্ন এইসব জায়গাতে প্রচুর ট্রাইবেল ছেলেরা ফুটবল খেলছে। এবং আপনারা দেখেন প্রত্যেকটি ক্লাবেই সব ট্রাইবেল প্লেয়ার আছে। আমাদের যে বাঙালি প্লেয়ার দিনকে দিন হ্রাস পাচ্ছে। সেই যে হ্রাস এবং সেই হ্রাস বা ফুটবলার যে তুলে আনার যে পকেটগুলো আপনারা রাজ্য ফুটবল সংস্থা একাধিক জায়গায় আপনারা আসর দেখেছি বা আমরা যেটা দেখেছি যে মফস্বলে ইদানিং যে ফুটবল চলছে সেই জায়গায় ক্ষেত্র বিদেশি ফুটবলার খেলছে এবং যে জায়গাটা বলা যায় যে বাংলাদেশ থেকে উঠে আসছে বিভিন্ন অঞ্চলগুলোতে এবং ওই জায়গার সমস্ত জায়গাগুলিতে বাংলাদেশ ছাড়া বা রাজ্যের যে সমস্ত ফুটবলাররা খেলছে ওই সমস্ত পকেটগুলোতে রাজ্য ফুটবল সংস্থা কতটুকু নজর দিয়েছে বা আপনারা কতটুকু নজর দিয়েছেন ফুটবলারদের তুলে আনতে? ফুটবল অ্যাসোসিয়েশন সর্বদাই সচেষ্ট, মানে তারা চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন স্পটারগুলোতে যাতে প্রচুর পরিমাণে লোকাল প্লেয়ার উঠে আসছে আসার জন্য, কিন্তু প্লেয়ার তো সেরকম উঠে আসছে না। পার্টিকুলার জম্পুইজালা, কিল্লা বিশেষত এই দুইটা জায়গাতেই ভালো কিছু প্লেয়ার উঠে আসছে। এছাড়া অন্যান্য সাব ডিভিশনে কিন্তু সেরকম কোনো প্লেয়ার উঠে আসছে না। মুষ্টিমেয় কয়েকজন বেশি উঠে আসছে কিল্লা এবং জম্পুইজালাতে যেমন সুবুদ্ধা বর্মা, ওর তত্ত্বাবধানে প্রচুর প্লেয়ার উঠে আসছে, এখনো আছে। ও শারীরিক দিক দিয়ে অসুস্থ, তারপরও আমরা যখন তাদের লোক একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে গেছি আমাদের ফরওয়ার্ড ক্লাব, ও এক কথায় রাজি হয়ে গেছে, অসুস্থ শরীর নিয়েই মাঠে এসছে। প্রচুর প্লেয়ার এখন আছে। কিল্লা তো সেম, এখানে বিজয় ত্রিপুরা তারা আছে, মাখন জামাতিয়া তারা আছে, তারাও আপ্রাণ চেষ্টা করছে প্রচুর প্লেয়ার ওঠার জন্য। যেমন দেখুন ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব যে টিমটা করেছে, সব প্লেয়ার সব কিল্লার মাখন জামাতের নেতৃত্বে কোচিংয়ের সবটি প্লেয়ার ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব পুরো টিমটাই তারা ইয়েছে। এই দুই জায়গা ছাড়া তো আর শহরের অন্যান্য সাব ডিভিশনে সেরকম উঠে আসছে, 2 জন 3 জন 4 জন করে উঠে আসছে। তো সেটা কি মাঠের সমস্যা, যে ফুটবল মাঠ যেটা আপনি বলছেন যে ক্রিকেটের দিকে মানুষ ঝুঁকছে এবং সেই জায়গায় ঘরোয়া ফুটবল ততটা জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে না, সীমিত ক্লাব বা সীমিত সংখ্যক ফুটবলার বিগত দিনও আমরা দেখেছি সেটা যারা উমাকান্ত মাঠের তার রূপান্তর বা রূপ পরিবর্তন করেছে, সেই জায়গায় কৃত্রিম ঘাস বর্তমানে, এবং সেই জায়গায় কি ফুটবলাররা উঠে আসছে না, না নিজেরা ঝুঁকি নিয়ে খেলতে চাইছে না, এটা একটা দিক না অন্য দিক দিয়ে যে সমস্ত স্কুলগুলো বা যে সমস্ত যে উঠে আসার যে টুর্নামেন্টগুলো ছিল, যেমন আমরা দেখতাম যে অনূর্ধ্ব 14 কাজল স্মৃতি স্কুল ফুটবল বা নার্সারি ফুটবল, ওই সমস্ত জায়গাগুলো এখন অনেকটাই বন্ধ, চ্যাপ্টার ক্লোজ হয়ে রয়েছে, এবং তার কারণে কি ফুটবলার উঠে আসছে না, না শুধুমাত্র ক্রিকেট কেন্দ্রিক মোহ হয়ে যাচ্ছে? ক্রিকেট কেন্দ্রিক একটা তো জিনিস আছেই, তাছাড়া যেমন স্কুল লেভেল যে টুর্নামেন্টগুলো এটাও ঠিক হচ্ছে না এমন সময়। আর এখন গার্জেনরাও মোটামুটি কি করে ফুটবলের দিকে যেতে দেয় না, তারা ঝুঁকে দেয় ছেলেদেরকে মেয়েদেরকে ক্রিকেটে। এটা সত্য কথা। আর বিশেষত কাজল স্মৃতি টুর্নামেন্টটা খুবই দরকার, কারণ ওই সময়তে আন্ডার 14, আন্ডার 15, আন্ডার 13 হোক, এই প্লেয়ারগুলো প্রচুর উঠে আসছে। স্কুল টুর্নামেন্টটা খুব বিশেষ, খুব জরুরি। এটা করতে গেলে এখান থেকে কিছু প্লেয়ার উঠে আসে।
তো এই যে উঠে আসার রাজ্য ফুটবল সংস্থা একাধিকবার আপনারা বৈঠক করেছেন, একাধিকবার কিন্তু আলোচনায় উঠে এসেছে যে ফুটবলের ডেভেলপমেন্টের জন্য রাজ্য ফুটবল সংস্থা কাজ করবে। কিন্তু বিগত কয়েকটা বছর ধরে যেটা আমরা পরিলক্ষিত হচ্ছে বা আমরা দেখছি যে ঘরোয়া ফুটবলের যে অর্থাৎ ইয়ং ট্যালেন্টেড যারা রয়েছে তারা সীমিত সংখ্যক, এবং এই সীমিত সংখ্যকটা কিন্তু আগে আমরা যেটা দেখতাম SM কাপ বা ফুটবল সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্ট, যেটা ব্লক স্তর, তারপর পঞ্চায়েত স্তর, তারপর জেলা স্তর, মহকুমা স্তর এবং রাজ্যভিত্তিক আসর, সেই জায়গায় উঠে আসছে। এবং এই জায়গা থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যখন রাজ্যভিত্তিক আসর শেষ হয়ে যায়। এবং ওই সমস্ত ফুটবলারগুলিকে ধরে রাখার জন্য রাজ্য ফুটবল সংস্থা বা ওই সমস্ত যে সমস্ত ক্লাবগুলো বড় বাজেটের ক্লাবগুলো প্রথম ডিভিশনে খেলছে বা নকআউট পর্যায়ে খেলছে, তাদের কোনো কি বাছাই প্রক্রিয়ার দিকে নজর দিয়েছেন কি আপনারা? দেখুন, এটা আমরা 2018-তে TFA তে যাওয়ার পরে থেকেই প্রথম থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি। সেই চেষ্টা এখনো জারি আছে। প্রথম থেকে 2018, 19, 20, 21, 22 অব্দি মোটামুটি অনেক আমরা করেছি। যেমন কাজ স্মৃতি করেছি, সাব ডিভিশন মিট করেছি, যেমন সশস্ত্র স্মৃতি আমরা সাব ডিভিশনের কমিটি গঠন করে আমরা কাজ সশস্ত্র স্মৃতি প্রণয়ন করেছি। তারপর আমাদের যে বর্তমান মেয়র দীপক মজুমদার, ওনার বাবার নামেও একটা টুর্নামেন্ট ছাড়া হয়েছিল। এটাও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে করে সাব ডিভিশন করে সাব ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন টিম এসে মূল ইয়েটা পর্বটা হয়েছে উমান্ত মাঠে স্টেট মিটটা। তো এটা করেছি। এটা সশস্ত্র স্মৃতিটাতে করাতে কিন্তু একটা ফুটবলের একটা জোর এসেছিল। আমরা বিভিন্ন জায়গা গিয়ে কমিটি করিয়ে দিয়ে আমরা এটা করেছিলাম। সশস্ত্র স্মৃতি টুর্নামেন্ট এবার হয়নি। দীপক মজুমদারের যে ওনার বাবার নামে একটা দিয়েছিল, এটাও কিন্তু এবার হয়নি। এটা হলে কি হয়, সাব ডিভিশনে অনেকগুলো প্লেয়ার যারা ভালো ভালো প্লেয়ার উঠে আসে, এটা আবার হয়নি। কিন্তু এটা দরকার খুব, আমি মনে করি। আপনারা বলছেন যে ক্রিকেটের প্রতি ঝুঁকছে। আমরা প্রতি বছর দেখি ঘরোয়া ক্রিকেটে 19 থেকে 20টি টুর্নামেন্ট হয় বিভিন্ন এজ লেভেল, সেটা আন্ডার 11, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19, সিনিয়র লেভেল, ক্লাব লিগ, সুপার লিগ, একাধিক আসর। কিন্তু রাজ্য ফুটবল সংস্থা বা ঘরোয়া ফুটবল বা রাজধানীর বুকে যে ফুটবলটা, সেটা সীমিত থাকছে মাত্র তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশন, প্রথম ডিভিশনের এবং নকআউট এবং লিগ, মাত্র 4টি। এই বিগত কয়েক বছর ধরে, কয়েক দশক ধরে কিন্তু এই ট্রেডিশন চলছে। এবং এই ট্রেডিশনটাকে যদি ভাঙা যায়, এবং সেক্ষেত্রে নতুন নতুন, আপনি যে কথাটা বললেন যে গত বছর বা 2 বছর আগে একাধিক ফুটবল টুর্নামেন্ট আপনারা করেছিলেন, তো সমস্যাটা কোথায় থাকছে যে রাজ্য ফুটবল যে ডেভেলপ বা ফুটবলার তুলে আনার, কারণ পকেটগুলোতে ফুটবলার রয়েছে। রাজ্য সরকার কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন জায়গায় আপনারা দিয়েছেন, এস্ট্রাকবাট মাঠ করে দিয়েছে, উমহন্ত মাঠ, মোহনপুর, জিরানিয়া, জম্পুই জেলা, উদয়পুর, বেলুনিয়া, কৈলাসহর, এস্ট্রাকবাট মাঠ। রাজ্য সরকার কিন্তু প্রচন্ডভাবে সহযোগিতা করছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু প্লেয়ার উঠে আসছে না। কেন উঠে আসছে না, এটা একটা চিন্তার বিষয়। কারণ আমাদের সবাই মিলে এটাই ইয়ে করতে হবে, আমি মনে করি। ঘরোয়া ফুটবল যখন শুরু হয়েছিল এই মরশুমে, এপ্রিল মে মাস থেকে শুরু করেছিল আপনারা, প্রত্যেকটি দলের মধ্যে থেকে লিয়েন ফুটবলারদের একটা স্থান দেওয়া হয়। তৃতীয় ডিভিশন যারা খেলছে, বিশেষ ক্ষেত্রে তারা প্রথম ডিভিশন, এবং দ্বিতীয় ডিভিশনে যারা খেলছে তারা নকআউট কিংবা প্রথম ডিভিশনের স্থান পায়। ওই জায়গার ক্ষেত্রেও কিন্তু আমরা একাধিক দলকে দেখেছি যে ফুটবলারদের ক্ষেত্রে যে টাকা বা তাদেরকে যে পারিশ্রমিক, সেটা অনেকটাই নিম্নমানের। অনেক ফুটবলার সেই বিষয়ে অভিযোগ উঠেছে যে সিনিয়র প্লেয়ার বা বাইরে থেকে যে সমস্ত ফুটবলাররা রয়েছে তাদের ক্ষেত্রে অনেকটা টাকা ব্যয় করা হয়, কিন্তু স্থানীয় ফুটবলারদের ক্ষেত্রে সেরকম ভাবে ব্যয় করা হয় না বা তাদেরকে দেওয়া হয় না। এরকম অভিযোগ সম্পর্কে আপনাদের কি মতামত? দেখুন, এটা তো যার যার ক্লাবের ব্যাপার। ক্লাবের বাইরে থেকে ভালো প্লেয়ার আনলে ভালো টাকা দিতে হয়, আর এখান থেকে লোন নিলে, যেমন যে যারা সি ডিভিশন খেলছে তারা বি ডিভিশন খেলতে পারবে, বি ডিভিশন যারা খেলছে তারা এ ডিভিশন খেলতে পারবে। এটা এনে আমাদের লোকাল প্লেয়ার লাগবে 3 জন খেলাতে হবে। প্রত্যেকটা ক্লাবে 7 থেকে 8 জন প্লেয়ার নেয়। ছাড়পত্রের সময় কিছু করে নেয়, পরে যারা বি ডিভিশনে ভালো খেলে তাদের থেকে বাছাই করে নেয়। তো এটা তখন দর কষাকষি চলে।
যে অবশ্যই প্লেয়াররা রাজি কম পয়সা রাজি হয় বলেই তো ক্লাবে খেলে, যদি ও না খেলতো তাহলে তো ওর যে ক্লাব বেশি দেবে সেই ক্লাবে খেলবে সে। এটা তো যার যার ক্লাবের ব্যাপার। না, ক্লাব ব্যাপার, কিন্তু ফুটবলার তুলে আনার ক্ষেত্রে আপনারা যদি যে সমস্ত পরিকল্পনাটা নিয়েছেন বা পরিকল্পনা, কারণ আমরা দেখা যায় যে ক্লাব লিগ খেলার পর বিভিন্ন জাতীয় পর্যায়ের আসরগুলো শুরু হয়ে যায় ইতিমধ্যে, সন্তোষ ট্রফি, বিসি রায় ট্রফি এবং অন্যান্য সমস্ত জাতীয় ফুটবল টুর্নামেন্ট। এবং সেই যখন রাজ্য দল গঠন করা হয় বা রাজ্য দলের নির্বাচনী শিবির ডাকা হয়, সীমিত সংখ্যক ফুটবলারদের উপর ডিপেন্ড থাকে। বড় বাজেটের দলগুলো যখন থেকে ফুটবলারদের ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেওয়ার পর রাজ্য দলে তারা অংশ নিতে চায় না। এটা আপনিও প্রতিফলিত দেখছেন বা আপনার উপলব্ধিতে রয়েছে, কিন্তু কেন আসতে চায় না রাজ্য দলে? এটা ফুটবল অ্যাসোসিয়েশন যারা যখন আপনার সিআরএস করা হয়, রেজিস্ট্রেশন করা হয়, তখন কিন্তু একটা আন্ডারটেকিং নেয় যে তাদের সন্তোষ ট্রফি হোক, জুনিয়র ন্যাশনাল, তারা খেলতে আন্ডারটেকিং দেয়। আন্ডারটেকিং দেওয়ার পরেও আমরা ফুটবল অ্যাসোসিয়েশন অনেক চেষ্টা করছি যে তাদের আনন্দ, কিছু কিছু এসছে, গতবার কিন্তু এসছে, বাইরের প্লেয়ার আসেনি এমন কিছু না, কিন্তু খেলেছে এসে, কিন্তু ম্যাক্সিমাম আসতে চায় না। না আসতে চাইলে একটা প্লেয়ারের বিরুদ্ধে ফুটবল অ্যাসোসিয়েশন কতটুকু মানে অ্যাকশন নিতে পারবে, ঠিক না? আমরা না জোর করে তো আনা যায় না। অনেকে এসে আবার চান্স পেলে বাস চলে যায়, দলের সঙ্গে যায় না খেলতে। এই তো চলছে প্রত্যেক বছর এইরকম হচ্ছে। না, তাহলে কি যে ওই যে জায়গাটা একটা চাপ তৈরি হচ্ছে যে লোকাল ফুটবলারদের বাছাই করা হয় না, তো সেক্ষেত্রে স্থানীয় ফুটবলাররা ব্রাত্য থাকে এবং বহিরাজ্যের ফুটবলার বা ইন্টারস্টেট ফুটবলারদের দিয়ে দলগুলো শিল্ড কিংবা লিগ ফুটবল খেলছে। পরবর্তীতে যখন রাজ্য দল গঠন করা হয়, যেমন আমরা গত বছরে দেখেছিলাম যে দুবার বা তার বেশি অধিকবার কিন্তু সেখানে রাজ্য ফুটবল সংস্থা প্রত্যেক ফুটবলারদের আহ্বান জানিয়েছিল, কিন্তু ঘরোয়া ফুটবলে যে সমস্ত স্থানীয় ফুটবলাররা তারা যতটুকু অংশ নিয়েছিল সেই মাত্রায় কিন্তু বহিরাজ্যের ফুটবলাররা আসেনি। এবং সেই ক্ষেত্রে রাজ্যের মান যখন বহিরাজ্যে বা জাতীয় আসরে গেল, সেক্ষেত্রে দেখা গেল রাজ্যের ফুটবলাররা ততটা নিজেদের প্রাধান্য দেখাতে পারেনি। এখানে দুটো পার্থক্য, একটা হলো ক্লাবগুলো যখন এগ্রেসিভ বা ক্লাবগুলো যখন নিজেদের তুলে ধরছে একটা বড় খেলার জন্য বা বড় বাজেট দ্বিমুকুট জয়ের জন্য, এবং সেই জায়গায় স্থানীয় ফুটবলাররা সেই জায়গায় ব্রাত্য থাকছে, এবং স্থানীয় ফুটবলারদের যখন জাতীয় আসরে ডাকা হচ্ছে তারা সেই জায়গা থেকে আসতে চাইছে না। এই যে মানে পার্থক্যটা, এই পার্থক্যটার বিষয়ে আপনারা আগামী দিনে কি পরিকল্পনা নেবেন, সে একজন ক্লাব প্রতিনিধি হিসেবে যদি আপনাকে বলা হয়? শুনুন, ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন প্রত্যেক ক্লাবের যে প্লেয়ার চান্স পায় তাদের সেক্রেটারিকে জানানো হয় যে তোমার ক্লাবের এই প্লেয়ার চান্স পেয়েছে, তাদের তুমি ক্যাম্পে পাঠাবে। ক্লাবগুলো যথেষ্ট চেষ্টা করে পাঠাতে, এবং গতবার আগের বারও বিভিন্ন ক্লাবের যে প্লেয়ার পেয়েছিল তাদেরকে জানিয়েছে, প্রত্যেক ক্লাবে দিয়েছে 3-4 জন করে। আর সবচেয়ে বড় কথা, যখন মৌসুমটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সন্তোষ ট্রফিতে খেলাটা হয়, তখন প্লেয়ার পাইতে সুবিধা হয় অ্যাসোসিয়েশনের। আর যখন একটু গ্যাপ পড়ে যায়, 1 মাস 1.5 মাস 2 মাস গ্যাপ পড়ে যায়, তখন প্লেয়াররা বাইরে যখন যার বাড়িতে বাইরে চলে যায়, তখন তারা আর আসতে চায় না। আর লোকাল প্লেয়াররা তো যারা চায় তারা মোটামুটি আসে, তাদেরকে যারা না আসে তাদেরকে যে আনার ব্যবস্থা করা হয় ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে। বর্তমানে যে একটা পরিস্থিতি চলছে বা বর্তমানে যে ক্লাবগুলোতে যে লাইসেন্স প্রাপ্ত কোচ, এটা মাস্ট, রাজ্য সর্বভারতীয় ফুটবল ফেডারেশন সেটা নিয়ম করে দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যখন দেখলাম অনেকটাই কিন্তু কোচের ঘাটতি রয়েছে, একাধিক কোচের ঘাটতি রয়েছে, এবং অনেক বড় মাপের ফুটবলাররা যারা প্রাক্তন ছিল তাদের কাছেও সেই সমস্ত লাইসেন্সগুলো নেই। সীমিত সংখ্যক কয়েকজন রয়েছে বি লাইসেন্স, এ লাইসেন্স, এবং বর্তমানে শুধু আবু তাহের বি লাইসেন্স প্রাপ্ত একমাত্র কোচ হিসেবে রয়েছে। আগামী দিনে এই যে তৈরি হচ্ছে, প্রাক্তন ফুটবলাররা উঠে আসছে না বা তাদের প্রাক্তন ফুটবলারদের কোচিং করানোর ক্ষেত্রেও কোনো ভূমিকা রাজ্য ফুটবল সংস্থা নিচ্ছে না, এমন একটা অভিযোগ রয়েছে। সেই সম্পর্কে আপনারা কি বলবেন? এটা সম্পূর্ণ আবু তাহারে পাঠানো যে উদ্যোগ, এটা কিন্তু ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন তরফ থেকে নেওয়া হয়েছে, এবং আবু তাহার পরীক্ষা দেওয়া বোধহয় একটা সাবজেক্ট বোধহয় ব্যাক পেয়েছিল, পরে আবার দিচ্ছে। এটা সম্পূর্ণভাবে সহযোগিতা করেছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন, এবং ওর যে বি লাইসেন্স করতে গেছে সম্পূর্ণভাবে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন সাহায্য করেছে।
একাধিক ফুটবলার রয়েছে, তো একজনকে পাঠানো এবং একাধিক ফুটবলার, কারণ আমরা ঠিক ঘাটতি আছে, দেখছি। এটা আবু তাহের করেছে। সামনে যখন হবো ত্রিপুরা পপুলেশন নিশ্চয়ই আর বেশি বেশি মাত্রা যাতে পাঠানো যায়, এবং এটাতে পাস করা লাগে, মানে গ্রাজুয়েট লাগে। সেই পাস করাও তো গ্রাজুয়েট যারা নিজের উদ্যোগে আছে। ত্রিপুরা পপুলেশন কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট করেছিল, অনেকেই বলেছে, এমন যে আবু তাহের একমাত্র গেছে। আবু তাহের গেছে, সে একটা ছিল, পরে সে সাকসেস হয়েছে। আমরা ত্রিপুরার গর্ব, ত্রিপুরা পপুলেশন অনেকই হয়েছে, কারণ আমাদের সন্তুষ্টি টিম পাঠাতে বি লাইসেন্স মাস্ট। আমরা শুধু একমাত্র একজনই আছে, আমরা ডিকে প্রধান, ওনাকেই সবসময় আমরা পাঠাতাম। এখন আবু তাহেরকে পাওয়াতে আমার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের খুব ভালো হয়েছে। আমাদের এখন দুজন আছে, একজন ডিকে প্রধান আর আবু তাহের। ঘরোয়া ফুটবল চলছে, এবছর লক্ষ্য আপনাদের দ্বিমুকুট জয় করা। অনেক পরিকল্পনা আপনারা তৈরি করেছেন। প্রথম লিগ অর্থাৎ নকআউটে আপনারা চ্যাম্পিয়ন। বেশ কয়েকটি ম্যাচ ইতিমধ্যে আপনাদের অনুষ্ঠিত হলো। কি মনে হয়, কতটুকু আশাবাদী এবছর দ্বিমুকুট জয়? আমরা প্রথম ম্যাচ আমরা টাউন ক্লাবের সঙ্গে ড্র হয়েছে, দ্বিতীয় ম্যাচটা আমরা হেরেছি, তৃতীয় ম্যাচটা আমরা জিতেছি। আমরা এখন আশাবাদী যে আমাদের বাকি যে ম্যাচগুলো আছে আমরা সবগুলো জয়লাভ করে আমরা সুপার লিগে আমরা যাব টিম, এবং সুপার লিগে যাওয়ার পর আমরা আশাবাদী যে এবারও আমরা লিগ চ্যাম্পিয়ন হব। বর্তমান যে ম্যাচ চলছে বা ম্যাচ পরিচালনার ক্ষেত্রে অনেক ক্লাব অনেকটাই অভিযোগ এনেছে রেফারি সম্পর্কে। বিভিন্ন কোচরা, দলীয় ফুটবলাররা যারা মাঠে প্রতিদিন যায় বা প্রতিনিয়ত যারা ফলো আপ করছে, সেখানে কিন্তু রাজ্যের রেফারিদের মান নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এটা আপনি সত্য কথাই বলেছেন। এটা আপনি দেখুন, নকআউট রাখার স্মৃতি টুর্নামেন্টে সবগুলো বলতে মোটামুটি ম্যাক্সিমাম ক্লাবে বলেছিল বাইরের থেকে রেফারি আনার জন্য, এনেছে। আমরা একটা জিনিস দেখেছেন, বাইরের যে রেফারি বাজাতে মাঠের মধ্যে এরকম কোনো গন্ডগোল ওখানে ভালো খেলাও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কার্ডের যে দেখানোর এটা একদম সীমিত সংখ্যক। যে চন্দ্রমেরাল লিগ আরম্ভ হয়েছে, আপনি দেখেন এখন প্রতিদিনই প্রায় 3-4জন প্লেয়ার করে কার্ড দেখছে। আমাদের প্রত্যেকটি ক্লাবেরই সীমিত সংখ্যক প্লেয়ার, যদি পরপর আরেকটা কার্ড দেখে তাহলে সে একটা ম্যাচ ড্রপ দিতে হবে। এটা বলছি আমরা 10টা ক্লাবের মধ্যে 7-8টা ক্লাবেরই দাবি ছিল যে নকআউটের মতন জাতীয় লিগও বাইরের রেফারি আনা হয়। আমি কিন্তু এখন আমি ক্লাবের সেক্রেটারি হিসেবে বলছি, আমি যে কথাটা বলছি এখন ক্লাব সেক্রেটারি হিসেবে বলছি। আমাদেরও ক্লাবেরও দাবি ছিল যে বাইরের থেকে রেফারি এনে খেলা। তখন বাইরের থেকে রেফারি এনে খেলানো কিন্তু পয়সাও ব্যয়বহুল, এটা সত্য কথা। কিন্তু এখন দেখেন প্রতিদিন মাঠে একটা গন্ডগোল সৃষ্টি হচ্ছে রেফারিং নিয়ে, পরপর কটা ম্যাচগুলো রেফারিং নিয়ে। আজকে যদি বাইরের রেফারি, হয়তো আমি এখানের রেফারিরা আমি ছোট করে দেখছি না, এখানের রেফারি যারা আছে তারা লাইনে থাকুক, ফোর্থে থাকুক, মেন যে রেফারি যে বাঁশি বাজাবে ম্যাচ পরিচালনা করার জন্য যদি আজকে যে মাঠে কার্ডের ছড়াছড়ি, মাঠে গন্ডল রেফারি নিগ্রত হতে হচ্ছে, তো ঠিক না। এটা সুষ্ঠুভাবে খেলাগুলো সম্পন্ন হতো, এটাই ভালো হতো আমি মনে করি। যে আমার ক্লাব সেক্রেটারি হিসেবে আমি টিএফের কাছে এটা আমি আবেদন করছি যে যাতে পরবর্তী ম্যাচগুলো সম্পন্ন করার জন্য, যাতে ম্যাচ পরিচালনা করার জন্য যাতে 1-2জন রেফারি আনে, খেলাটা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। তো সেক্ষেত্রে বর্তমানে যে সমস্ত রেফারিগুলো রয়েছে বা রেফারিরা ম্যাচ পরিচালনা করছেন, আমরা গত 4 দিন একই অবস্থায় দেখলাম যে প্রথম ম্যাচ যে রেফারি পরিচালনা করেছে সেই পরবর্তী ম্যাচে সেই রেফারি কিন্তু সাইড লাইনে রয়েছে। টানা 5টি ম্যাচে কিন্তু একই ধাঁচ বা একই কপি পরিলক্ষিত হয়। কিন্তু এই যে ধারাবাহিকতাটা, ফিটনেস নিয়ে একটা অভিযোগ উঠেছে। প্রত্যেক ক্লাবগুলো রেফারিদের ফিটনেস বা আনফিট থাকার কারণে
সময় মতো বা জায়গা মতো পৌঁছাতে পারছে না, এবং সেখানে রেফারিদের সিদ্ধান্তে অনেকটাই বিলম্বিত হচ্ছে বা সিদ্ধান্ত নিতে অনেকটাই মানে দেরি করছেন, যার কারণে কিন্তু একাধিক ক্লাবের ফুটবলাররা রেড কার্ড দেখেছেন বা ইয়েলো কার্ড দেখেছেন। এই একটা অভিযোগ উঠে আসছে, এবং সেই ক্ষেত্রে রাজ্য ফুটবল সংস্থার অন্য কর্মকর্তাদের সাথেও আমাদের যেটা আলোচনা, যে অনেকটাই কিন্তু রাজ্যের ফুটবলার রেফারিরা যারা রয়েছেন তারা সময় মতো বা ডিসিপ্লিন অনুযায়ী রেফারি করেন না, একটা অভিযোগ উঠে এসছে। যে সময় মতো তারা মাঠে, যেমন আমরা যেটা দেখেছি যে নকআউট পর্যায়ে যে সমস্ত বহিরাজ্যের তিনজন ফুটবলার রেফারি এসেছিলেন, যারা যখন ম্যাচ পরিচালনার ঠিক আধ ঘন্টা বা 45 মিনিট আগে নিজেদের শরীরের কসরত করতেন বা নিজেদের কতটুকু বলের কাছে যাওয়া যায় ততটা কিন্তু তারা দেখেছেন। কিন্তু সেই জায়গায় রাজ্য ফুটবলের রেফারিরা ততটা নিজেদের ওয়াকিবহল না বা নিজেদের কাজ সম্পর্কে ততটা সচেতন না। একজন ক্লাব সম্পাদক হিসেবে বা আপনি ফরওয়ার্ড ক্লাবের প্রতিনিধি হিসেবে কি বলবেন, সেই কথাটা কতটুকু সত্য? একজন রেফারি কিংবা যারা লাইসম্যান থাকে তারা কিন্তু 90 মিনিটস তাদেরকে ম্যাচ হয়, এই ম্যাচে পরিচালনা করার জন্য নেক্সট আবার তারা করতেছে। এটা তো কোনো ভারতবর্ষে গেলে পৃথিবীতেও কোথাও নেই যে পরপর দুইটা ম্যাচে সেম রেফারি যে বাঁশি বাজিয়েছে সে লাইনে এসছে, যে লাইনে ছিল সে বাঁশি বাজছে। এটা কোনোদিনই কাম্য না। এটা তো আমাদের ক্লাবের খেলার সময় হয়েছে সেদিন, ফরওয়ার্ড ক্লাব ভার্সেস 9 বুলেটস ক্লাবের যে খেলা, আগের খেলাতে ছিল বোধহয় ব্লাড মাউথ আর না জানি কার জানি না, ওই মধ্যে যারা ছিল এই চারজনই আবার সেম ফরওয়ার্ড ক্লাবের যে ম্যাচ বাঁশি বাজিয়েছে সে লাইনে এসছে, যে লাইনে আছে সে এতে। এটা কোথাও কেমন ভারতবর্ষে কোথাও আছে কিনা আমার জানা নেই। 90 মিনিট করে পরে আবার 90 মিনিটস, তার 180 মিনিটস একটা রেফারি কিংবা লাইন্সম্যানের পক্ষে সম্ভব? এটা কোনোদিনই সম্ভব না। আমি এটার তীব্র বিরোধিতা করি, এই যে এইভাবে পোস্টিং। আমি আশা করব যাতে ভবিষ্যতে এরকম যাতে পুনর্ঘটনা না ঘটে, যাতে যারা একটা ম্যাচ বাজায় তারা একটাই আর এমন না যে আমার নেই, রেফারি তো আমার এখানে আছে, রেফারি তো আছে, যে এই তিনজনকে এই চারজনকে আবার দিতে হবে নেক্সট পোস্টিং, এটা তো ঠিক না। এটা আপনি একটা ভালো কোশ্চেন করেছেন, এই কোশ্চেনটা, এটা আমার একটা মনের মতো, কারণ আমি কোথাও দেখিনি, আমার এখানে তো দেখিই না, আমি ভারতবর্ষ কোথাও আছে কিনা এরকম যে 90 মিনিটস করার পরে আবার পুনরায় আবার 90 মিনিটস সেম রেফারি সেম লাইসম্যান। সেক্ষেত্রে রেফারি অ্যাসোসিয়েশনের অভিযোগ রয়েছে ক্লাবগুলো থেকে চাপ তৈরি করা হয়, ওই রেফারিকে দেওয়া হবে না, ওই রেফারিকে দেওয়া হবে না, দেওয়া যাবে না বা দেওয়া যেন না হয়, এই একটা অভিযোগ উঠে এসছে। সেই জায়গায় সীমিত সংখ্যক রেফারি রয়েছে বর্তমানে রাজ্য ফুটবলে। যে সমস্ত আমরা দেখলাম যে বি লাইসেন্স বা কোচিং এর ক্ষেত্রে এবং ফুটবলার বা যেমন একটা ঘাটতি রয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখলাম রেফারিরও ঘাটতি রয়েছে। এই যে ঘাটতি তিনটে, মানে অর্থাৎ সংমিশ্রণ যদি আমি করি, যে প্রাক্তন ফুটবলার ছিল সে কোনো ক্ষেত্রে কোচ হচ্ছে বা কোনো ক্ষেত্রে লাইন ম্যানেজার যাচ্ছে, কিন্তু এই যে সমন্বয় বা এই যে একটা ট্রেন বা আমি যদি বলি ট্র্যাক, এই ট্র্যাক থেকে দূরে সরে যাচ্ছে, এবং এই যে ট্র্যাকটা সরে যাবার বা উত্তরণের জন্য রাজ্য ফুটবল সংস্থা কি করতে পারে বা আপনারা আগামী দিনে কি পরিকল্পনা নিতে পারেন একজন ক্লাব কর্মকর্তা এবং রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সম্পাদক? ফুটবল অ্যাসোসিয়েশন, আমরা ত্রিপুরা রেফারি অ্যাসোসিয়েশন কথা বলে যাতে আরো অধিক সংখ্যক রেফারি তুলে আনা যায় সেদিকে আমরা রেফারি অ্যাসোসিয়েশনকে বলবো। প্রয়োজনে আমরা ফুটবল অ্যাসোসিয়েশন তাদেরকে সাহায্য করব যাতে অধিক সংখ্যক রেফারি যাতে উঠে আসে। রেফারি তো উঠে আসছে না, আর ক্লাবগুলোর তো কিছু চাহিদা, এটা সবসময়, এবার না শুধু, প্রত্যেকবারই থাকে, প্রত্যেকবারই এই জিনিসটা হয়। আমি যখন লিগ কমিটির সেক্রেটারি ছিলাম সেম প্রবলেম হয়েছে, আমি তো কিন্তু ছিলাম, সেম প্রবলেমই হয়। কিন্তু আমি আমার এই ওরে দেওয়া যাবো না, ওরে দেওয়া যাবে, তাহলে আমার ম্যাচটা কীভাবে পরিচালনা হবে? আমার তো এখানে যারা আছে হাতাগোনা কয়েকজন, তাদেরকে দিয়ে তো চালাতে হবে, ঠিক না? এটা যে অভিযোগ, এটা অভিযোগ আমি মানতে নারাজ। কারণ কোনো রেফারি ইচ্ছাকৃতভাবে যে ওরে হারাতে পারে এরকম ইয়ে না, কিন্তু হ্যাঁ ভুল তো তাদের হবেই, ভুল তো হবে, ভুল শুধরাইতে তো ইয়ে লাগে না। কিন্তু সেই জন্যই আমরা বলছিলাম অনেকটি ক্লাব, 10টা আমি 7-8টা ক্লাব বলেছিলাম যে যাতে চন্দ্র মেমোরিয়াল টুর্নামেন্টের জন্য রেফারি আনা হোক। সেই ক্ষেত্রে চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে
বহিরাজ্যে রেফারি আনা হোক, সেটা দাবি উঠেছে একাধিক ক্লাব, 10টি ক্লাব অংশ নিয়েছে, একাধিক ক্লাব সেখানে দাবি করেছে। কিন্তু ক্লাব ফুটবল যখন দলগুলো গঠন করা হয় তার আগে রেফারি অ্যাসোসিয়েশনের সাথে রাজ্য ফুটবল সংস্থার কোনো বৈঠকে কি এটা সিদ্ধান্ত হয়েছিল যে বহিরাজ্যের কোনো ভালো স্পেশালাইজড রেফারিকে এনে রেফারিদের নিয়ে ক্লিনিক করা বা কোচদের নিয়ে ক্লিনিক করা, এরকম পরিকল্পনা কি রাজ্য ফুটবল সংস্থা কোনো সময় নিয়েছে বা পরিকল্পনা রয়েছে কি আপনাদের? এরকম পরিকল্পনা নেয়নি। ভবিষ্যতে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের এরকম পরিকল্পনা আছে, যাতে বাইরের রেফারি এনে এখানে কোচিং টোচিং তারা ইয়ে করে অনেক কিছু শিক্ষার ব্যাপার আছে, তাদের ক্লাস করানোর পরিকল্পনা আছে। দেখা যাক কি হয় ভবিষ্যতে। না, যেভাবে বিশ্ব ফুটবল এগুচ্ছে, প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। যেমন ফুটবলের অফসাইড বলুন, ফাউল বলুন, ফ্রি কিক বলুন, এবং সেই ক্ষেত্রে রাজ্যের ফুটবল যে গতানুগতিক বা রাজ্যের রেফারিরা, দেখা যাচ্ছে যে ফুটবল মৌসুম শুরুর 1 মাস কি 15 দিন আগে নতুনভাবে একটা কোচিং করানো হয় এবং তাদের ফিটনেস নেওয়া হয়, কিন্তু সেই ফিটনেসটা তত রূপ নয়। রাজ্যের বেশ কয়েকজন রেফারি এখন অনেকটাই কিন্তু মাঠ থেকে অনেকটাই দূরে, আনফিট থাকার কারণে। ফিটনেসের ক্ষেত্রে যারা থাকছে বা নতুন যে রেফারি বা তুলে আনা, এবং এই পরিকল্পনাটা যখন মরশুম শেষ হয়ে যায় তখনও সেটা ভাটা পড়ে। রাজ্য ফুটবল সংস্থা কেন নিচ্ছে না? কারণ সেই ক্ষেত্রে আরেকটা দেখা যাচ্ছে, ফুটবলের রেফারি যেমন উঠে আসছে না, সেই টুর্নামেন্ট, সীমিত কয়েকটা টুর্নামেন্টগুলোকে আরও কি এগিয়ে নেওয়া যায়? কি করা যায়, কি বলবে? দেখুন, রেপারেশন সেক্রেটারি আমাদের এখানে সি ডিভিশন আরম্ভ হওয়ার আগেই ও ফিটনেস ক্যাম্প করেছে। ফিটনেস ক্যাম্প একটা না, অনেকগুলো ফিটনেস ক্যাম্পই করেছে। এখন যারা বাঁশি বাজাবে তাদের মন মানসিকতা, তাদেরকে উদ্যোগ হতে হবে। রেপারেশন অ্যাসোসিয়েশন কিন্তু যথেষ্ট সহযোগিতা করছে, মিটিং করছে, করে এসে তাদেরকে সবাই আনছে। বোমসল থেকে যারা আনছে তারা থাকার ব্যবস্থা করছে আরসিসিতে, তারা যথেষ্ট করছে রেপারেশন। মানে যারা ফিটনেস ক্যাম্পে আসবে তারারও তো উদ্যোগ হতে হবে যে আমাকে ম্যাচ বাজাতে হবে, আমাকে ফিটনেস না থাকলে আমি দৌড়াতে পারবো না। কারণ যে রেফারি থাকে তার কিন্তু পুরোটা মাটি দৌড়াতে হয়, কিন্তু সেই অনুযায়ী তারা আসছে, এই কিছু কিছু করে করে চলে যাচ্ছে। এটা রেফারি অ্যাসোসিয়েশন যথেষ্ট মানে ইয়ে করছে, কিন্তু যারা রেফারি আছে সীমিত সংখ্যক, তারাই সেইভাবে তারা ফিটনেসে দেখাতে পারছে না, আসছে না। ঘরোয়া ফুটবল যখন শেষ হবে তারপরে অনেকটাই ভাটা থাকে মাঠ, এবং সীমিত সংখ্যক নকআউট পর্যায়ের পর লিগ, এবং আগে আমরা দেখতাম যে ডাবল লিগ পদ্ধতি। এবছর থেকে কিন্তু সেই ধারাটা বা এটা অনেকটা চেঞ্জ করা হয়েছে। কিন্তু ডাবল লিগ করার কারণে কিন্তু লং অনেকটা পিরিয়ড তৈরি হয়, এবং ফুটবলার এবং স্থানীয় ফুটবলাররা একটা খেলা দেখার সুযোগ, ফুটবল উন্মাদনার বৃদ্ধির সুযোগ এবং মাঠমুখো মানুষ হওয়ার সুযোগ থাকে। কেনই বা এই সিদ্ধান্ত যে সিঙ্গেল লিগ যে ফুটবলটা, এই ভূমিকাটা কেন আপনারা নিতে বাধ্য হলেন? শুনুন, আমাদের ক্লাবগুলো সীমিত সংখ্যক, আর্থিকের যে দিকটা আমরা যদি দেখুন, খুবই চাঁদার উপরে নির্ভরশীল। কোন স্পন্সররা সেইভাবে এগিয়ে আসছে না। ডাবল লিগ যদি হয় অনেক খেলা আরো বেড়ে যাবে, তাতে ক্লাবগুলোর খরচা অনেক 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 বেড়ে যাবে। সেই জন্য আমরা এটা মিটিং করে আমরা ইয়ে করেছি সুপার লিগ, মানে যা পয়েন্ট বেশি থাকবে লিগে তারা 4টা টিম সুপার লিগ। ডাবল লিগ খেলতে গেলে অনেক খেলা বেড়ে যাবে, ক্লাবগুলো মানে অবস্থা খুব করুণ হবে, যেহেতু সীমিত সংখ্যক আমাদের আর্থিক শুধু আমার ক্লাবের না, আমি সব ক্লাবের কথাই বলছি। সেজন্য এটা ক্লাবগুলোর সঙ্গে ত্রিপুরা ফুটবলের মিটিং করেই এই ডিসিশনটা, যেটা টিএফএ একা করেনি, ক্লাবগুলো রাজি হওয়াতেই এটা করা হয়েছে। গতবারও হয়েছে, এর আগের বারও হয়েছে, এবারও হচ্ছে। সামনে এই মরশুম অনেকটা শেষের পথে, 55টি ম্যাচ হবে, 10টি দলের 51 দিনের লড়াই, এবং এই ম্যাচগুলোর পর অনেকটাই যখন পুজো মরশুম, বড় বাজেটে বিভিন্ন ক্লাবগুলোকে দেখা যাবে। ঘরোয়া ফুটবল শেষ এবং আগামী বছর নতুন ফুটবলের জন্য আরেকটা উন্মাদনা। আগামী দিনে ফরওয়ার্ড ক্লাবের কি পরিকল্পনা রয়েছে আগামী এই মরশুমের পরে, কি বলবেন? আমরা এইবার যে এরকম টিম করেছি,
সামনের বছরও আমরা যাতে আরেকটু ভালো টিম করতে পারি সেদিকেই আমাদের পরিকল্পনা থাকবে। নতুন একটা জিনিস শোনা গিয়েছিল যে ফরওয়ার্ড ক্লাব এবছর বহিরাজ্যের কোনো টুর্নামেন্টে যাওয়ার একটা পরিকল্পনা শোনা যাচ্ছে, আকাশে বাতাসে সেই আওয়াজটা। সে বিষয়ে কিন্তু কোচ বা বহিরাজ্যের কোচ সে নিয়ে একটা বড় রণনীতি আপনারা তৈরি করেছেন, পার্শ্ববর্তী আরও এক দুটো ক্লাব সেই জায়গায়, এবং যে এই যে ভবিষ্যৎ পরিকল্পনা, এই পরিকল্পনা কতটুকু আপনারা সামনে দিন? এই পরিকল্পনা আপনি বলছেন ঠিকই, যে আপনি শুনেছেন, এটা ঠিকই শুনেছেন, কিন্তু আমাদের এই পরিকল্পনা আছে। দেখা যাক লিগ শেষ হোক, শেষ হওয়ার পরে সেরকম যদি আমাদের রেজাল্ট খুব ভালো হয়, আমরা নিশ্চয়ই আমরা বাইরে টুর্নামেন্ট খেলার আমরা ইচ্ছা রাখি। দেখা যাক কি হয়। জাতীয় স্তরে রাজ্য ফুটবলের যে ডেভেলপড অনেকটা কিন্তু ভাটা, সেভাবে নিজেদের তুলে ধরতে পারছে না ফুটবলাররা। গ্রাম পাহাড় থেকে সেভাবে ফুটবলাররাও উঠে আসছে না। মহকুমা ভিত্তিক ফুটবলার যতটা জনপ্রিয়, কিন্তু রাজধানীর বুকে ফুটবলটা জনপ্রিয়তা নয়। জনপ্রিয়তা বৃদ্ধির জন্য আপনারা কি নেবেন? আমি তো প্রথমেই বললাম যে আমাদের মানে শহর কেন্দ্রিক যে ফুটবলাররা আছে তাদের গার্জিয়ানরা তাদেরকে ফুটবলের দিক দিয়ে না ঠেলে দিয়ে তাদেরকে ক্রিকেটের দিকে ঠেলে দিচ্ছে। আর মফস্বলের যত আছে, মফস্বল আমাদের জনজাতি ভাইরা, তারা সব ফুটবলেরই আপনি দেখুন, আপনি সি ডিভিশন বলুন, বি ডিভিশন বলুন, আর এ ডিভিশন যত প্লেয়ার আছে সব জনজাতি গোষ্ঠী। তাদের এখানে মফস্বলে সাংঘাতিক অবস্থা ফুটবল খেলার জন্য। তাদের একটা মাঠে হইলেই তারা, আমরা এদিকে ধর্মনগর সাইডে বলুন, কিল্লা, জম্পুই জেলা, আমরা এত দূরে যান কি গাবুদ্দির দিকে দেখেন, গাবুদ্দিতে প্রচুর ট্রাইবেল ছেলেরা দেখবেন ফুটবল খেলছে। সেই পরিমাণ আমাদের শহর কেন্দ্রিক যারা আছে বাঙালি আমাদের বাইরে, তারা কিন্তু ফুটবলের দিকে ঝুঁকে না, তারা ঝুঁকে যাচ্ছে, তাদের গার্জিয়ান ঢুকে দিচ্ছে সব ক্রিকেটের দিকে। যে কারণে আমাদের এখানে ফুটবলের যে ইয়েটা এটা অনেক কমে গেছে। মহসুলির সাংঘাতিক চাহিদা। আপনি প্রত্যেক সাব ডিভিশনে দেখুন ভালো ইয়ে আছে, কৈলাসহর, কমলপুর, ধর্মনগর, সাবরুম, অমরপুর, বেলুনিয়া, উদয়পুর, সব জায়গায় আছে, উদয়পুরও আছে। কারণ আমরা যখন সশস্ত্র স্মৃতি টুর্নামেন্ট আমরা করেছি, আমরা যখন বিভিন্ন সাব ডিভিশনে গেছি, আমরা তো বিভিন্ন গিয়ে কমিটি করেছি, আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আপনি আমবাসাতে খেলা হচ্ছে, এখানে মধ্যে সবাই মাঠে আসছে, ছেলে মেয়ে থেকে আরম্ভ করে প্রচুর দর্শক হয়। সেই পরিমাণ দর্শক তো এখন দেখুন আমাদের ফ্লাড লাইট হওয়াতে কিছু দর্শক আসে, তারপরেও দেখি মধ্যে মধ্যে অনেক কমে যায় লোক। নকআউটে ভালো লোক হয়েছে। আমরা দেখুন আমাদের চ্যাম্পিয়নের যেদিকে ফাইনাল খেলা হলো এই নকআউটের ব্লাডমুথ ভার্সেস ফরওয়ার্ড ক্লাব, প্রচুর দর্শক হয়েছে। 1,94,000 মতো প্রায় সেল হয়েছে টিকিট। দেখেও ভালো লাগে যে এটা আরো 10-12 বছর আগে আমরা দেখতাম, 15-20 বছর আগে দেখতাম এরকম লোক নিচে সিঁড়িতে জায়গা হতো, নিচে বসে খেলা দেখতো। এবার কিন্তু ওই আমাদের এই ফাইনাল খেলাটায় ফরওয়ার্ড ক্লাব ভার্সেস ব্লাডমুথ খেলাতে কিন্তু প্রচুর লোক হয়েছে, পুরো গ্যালারি ভর্তি হয়েছে। এইভাবে তবে এটা তো ঠিক যে ফুটবলের এক বছর আগে যেরকম ছিল তার থেকে অনেক বেটার হয়েছে। আমাদের এই গভর্নমেন্টও প্রচুর হেল্প করেছে, চেষ্টা করেছে, ফ্লাড লাইট করে দিয়েছে, অনেক সুবিধা করে দিয়েছে। মানে মানুষও মাঠমুখী হচ্ছে, যেটা মাঠমুখীতে মুখ ফিরে নিয়েছিল তারা আবার মাঠমুখী হচ্ছে। কিন্তু একমাত্র এখন যে আমি যারা বলছিলাম প্রথমে, আমি যারা বলছিলাম যে রেফারিং একটা সমস্যা বিরাট, এটা আমাদেরকে মানতে হবে। রেফারিং এর জন্য অনেকে মাঠে এসে অনেক দর্শক, সিনিয়র দর্শক, বয়স্ক দর্শক, তারা বলছে এইসব আর কালকার থেকে খেলা দেখতে আসবো না। এই জিনিসটা যেভাবে মোটিভাই করতে হবে। কারণ মানুষ মাঠে খেলা দেখতে আসে মাঠে, মানুষ গন্ডগোল দেখতে আসে না। এই সুষ্ঠু আপনি দেখেছেন যে বাইরের রেফারি নকআউটে কত সুন্দরভাবে করেছে, কোনো গন্ডগোল হয়েছে, কার্ডের কোনো ছড়াছড়ি নেই, সুন্দরভাবে ম্যাচগুলো পরিচালিত হয়েছে, সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, রাখা হচ্ছে, কোনো গন্ডগোল হয়নি মাঠে। কিন্তু লিগ আরম্ভ হতেই আমরা কয়েকটা ম্যাচের মধ্যে সাংঘাতিক অবস্থা। আপনি বলছেন যে স্পন্সররা এগিয়ে আসছে না বা বড় বড় স্পন্সররা এগিয়ে আসছে না, কিন্তু আমরা যদি দেখি সদ্যসমত গত সপ্তাহে যেটা অনুষ্ঠিত হয়েছে বিলুনিয়া বলুন,
সাবরুম বলুন, টাকারজলা, জম্পুইজলা, কৈলাসহর, সেখানে সীমিত মাঠ ছোট, কিন্তু দর্শক প্রচুর দর্শক, অর্থাৎ সাইডলাইন বরাবর দর্শক থাকে, কিন্তু সেখানেও কিন্তু প্রাইজ মানি অনেকটাই বেশি। রাজ্য ফুটবল সংস্থার লিগ বলুন কিংবা নকআউট বা তৃতীয় ডিভিশন, দ্বিতীয় ডিভিশনে যে সমস্ত প্রাইজ মানি দেওয়া হয় তার 4 গুণ সেখানে টাকা খরচ করা হচ্ছে। তো ওই সমস্ত জায়গাগুলিতে বা মফস্বলের এলাকাগুলি থেকে ফুটবল আর উঠে আসে না, কিন্তু ফুটবলের উন্মাদনাটা পরিলক্ষিত হয়, কিন্তু রাজধানীতে হয় না। রাজধানী কেন্দ্রিক যে ফুটবল সেটা সীমিতভাবেই থাকছে। এর জন্য কি ফুটবল সংস্থা দায়ী, না সেদিকের বা ওই সমস্ত অঞ্চলের মানুষরা সবচেয়ে বেশি ফুটবলের প্রতি বা তাদের টাকার প্রতি একটা বড় বড় অবদান আছে, যে সেখানে তারা স্পন্সরশিপ দিচ্ছে? না হলে কিভাবে প্রায় 1.5 লক্ষ টাকা, বড় প্রায় 1 লক্ষ টাকা, 70,000 টাকা প্রায় টুর্নামেন্টে আমরা সেখানে দেখছি, বা প্রাইজ মানি যে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য টুর্নামেন্ট, সেখানে রাজ্য ফুটবল সংস্থা 1,000 টাকা দিচ্ছে লিগ ফুটবলে ম্যান অফ দ্য ম্যাচগুলোতে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে প্রায় 2,000 টাকা, এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট প্রায় 25,000 টাকা সেখানে ডিস্ট্রিবিউট হচ্ছে। ওই জায়গাটায় কেন ফারাক হচ্ছে গ্রামগুলিতে? আচ্ছা, আপনি দেখুন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের কতগুলো ম্যাচ হচ্ছে। সি ডিভিশন, বি ডিভিশন, এ ডিভিশন, ওমেন্স লিগ, এই 4টাতে খেলা করতে মাঠের স্টাফের বেতন, রেফারিরা তাদের টাকা, প্রচুর টাকা খরচ হয়। আমাদের কতজন স্টাফ আছে, স্যালারি, মান্থলি স্যালারি, প্রচুর টাকা খরচ হচ্ছে। তো এই যে টাকাগুলো হচ্ছে, এই যে টিকিটের যে টাকা আসছে খেলার, এটার থেকে তো তাদেরকে স্যালারি দেওয়া হচ্ছে। কত খরচ, কতজন স্টাফ আছে, অফিস স্টাফ আছে, গ্রাউন্ড স্টাফ আছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার আছে, প্রত্যেকের কিন্তু মান্থলি স্যালারি প্রচুর টাকা যায়। তো এই খেলা টাকাতে তারা কিন্তু সবসময় থাকে, 12 মাসেই থাকে, তাদের স্যালারি দিতে হয় প্রচুর টাকা একটা স্যালারিতে। তারপর টিএফের যে আছে, টিএফের যে অফিস ভাড়া প্রচুর, ইলেকট্রিসিটি, আপনারা জানেন যে এসি লাগানো হয়েছে, ইলেকট্রিক চার্জও একটা ভালো একটা অ্যামাউন্ট আসে। এইগুলো খরচা দিয়ে প্রাইজ মানি যে বাড়ানো, যা পরিকল্পনা থাকলেও আমরা বাড়াতে পারছি না। কেন? প্রচুর খরচা আছে, এক্সপেন্ডিচার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন। রাজ্য ফুটবল সংস্থার ফুটবলের পরিকল্পনা নিচ্ছে, রাজ্য সরকার বলছে ফুটবলের ডেভেলপ করবে, এবং সেক্ষেত্রে আমরা দেখলাম বহির্রাজ্যে যে সমস্ত শিল্পপতিরা রাজ্যে এসে মুনাফা লুট নিচ্ছে বা যারা সুযোগ নিচ্ছে, ট্যাক্স অনেকটা কম, যার কারণে বহির্রাজ্যের আসছে। কিন্তু সেই জায়গায় রাজ্য ফুটবল সংস্থা রাজ্য সরকারের কাছে কি দাবি জানিয়েছিল যে ওই সমস্ত যে সমস্ত বহির্রাজ্যের সংস্থাগুলো যারা ট্যাক্সের কম থাকবে তারা সেখানে শিল্প উদ্যোগ করবে এবং সেখান থেকে ত্রিপুরা থেকে লভ্যাংশ নিয়ে তারা বেরিয়ে যাবে, কিন্তু ফুটবলের ডেভেলপ বা খেলাধুলার ডেভেলপের ক্ষেত্রে তারা কেন সহযোগিতা করছে না? এরকম কোনো প্রস্তাব কি আপনারা দেবেন রাজ্য সরকার বা ক্রীড়া দপ্তরের? আমরা মিটিং করে, আপনারা যারা বলেছেন, আমরা এটা মিটিং করে, আমরা একটা পরিকল্পনা এমন আছে, আমরা মিটিং করে রাজ্য সরকারের কাছে আমরা জানাবো, যাতে আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনকে আর্থিকভাবে সাহায্য করে ফুটবল ফর দ্য ডেভেলপমেন্ট অফ ফুটবল। কারণ শিল্প উদ্যোগী বা যে শিল্পনগরী আমাদের আছে, সেই শিল্পনগরী প্রতি বছর বহিরাজ্যের শিল্পীরা, শিল্প উদ্যোগীরা আসছে, কিন্তু কিছুদিন পরে তারা চলে যাচ্ছে। সেই জায়গায় আমরা দেখেছি যে যারা রাজ্য সরকারের ক্ষেত্রে ট্যাক্স, কিন্তু খেলাধুলার বিষয়ে তারা কোনোভাবেই এগ্রেসিভ ভূমিকা নেয়নি। কিন্তু বহিরাজ্যে যদি আমরা দেখি একাধিক সংস্থা বা একাধিক যে সমস্ত শিল্প উদ্যোগীরা আছে তারা বিভিন্ন খেলাতে আছে, ফুটবলে রয়েছে, ব্যাডমিন্টনে রয়েছে, ক্রিকেটে রয়েছে, তো রয়েছেই, এবং তার পাশাপাশি গ্রামীণ যে সমস্ত খেলাগুলো, এই সমস্ত খেলাগুলো, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা নেই বা রাজ্য সরকার সেই ক্ষেত্রে সদুত্তর পাচ্ছে না বা এগ্রেসিভ ভাবে দেখাচ্ছে না। এবং আগামী দিন যদি বলা হয় যে ফুটবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা ভারতের ফুটবল যেখানে আজকে 133 নম্বর পজিশনে গিয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গায় এএফসি কাপ ফুটবল টুর্নামেন্ট এবং একাধিক ফুটবল টুর্নামেন্ট রয়েছে, কতটুকু উন্নতি করা দরকার? রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার কোন দিকটাতে নজর দেবেন, দেওয়ার জন্য আপনারা আবেদন জানাবেন? দেখুন, কেন্দ্রীয় সরকারের, এটা তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। আমরা রাজ্য সরকারকে আমরা বলতে পারি, আমরা ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের ডেভেলপমেন্টের জন্য যতটুকু আমরা আমাদেরকে গভর্নমেন্ট সাহায্য করে, এটা আমরা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে আমরা আবেদন করব। এটা আমাদের ফুটবল অ্যাসোসিয়েশনের এবং পরিকল্পনা আছে ফর দ্য বেটারমেন্ট ডেভেলপমেন্ট অফ ফুটবল। শেষ পর্যায়ে একটাই প্রশ্ন, শেষ প্রশ্ন, দল এবার কি দ্বিমুকুট জিতবে
দলীয় ফুটবলারদের সাথে কি কি আশা ব্যক্ত করেছে আপনাদের? আমরা খুব আশাবাদী, আমরা এবার দ্বিমুকুট জয় করব। জয় করার পরে আমরা বাইরে কোনো টুর্নামেন্ট একটা খেলার আমরা এরকমই আছে, আমাদের কাছে এরকম আছে, যদি আসে আমরা খেলবো। এই দলীয় ফুটবলাররা কতটুকু আশা প্রকাশ বা নতুন খুব ফুটবলার কি দলে খুব আশাবাদী অভ্যন্তরে প্লেয়াররা। দলের শক্তি বৃদ্ধির জন্য কি বাইরে থেকে আর ফুটবলার আনা হবে কি? দেখুন, যে প্লেয়ার আছে তারা তো আছে, যদি প্রয়োজন হয় এক দুজন হয়তো আনলে আমরা আনতে পারি, এটা পরবর্তী সময়ে। এখন আমরা শুনলাম যে এবছরের ঘরোয়া নকআউট ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফরওয়ার্ড ক্লাবের সম্পাদক পার্থ সারথী গুপ্ত। তিনি শুধু ফরওয়ার্ড ক্লাবের সম্পাদক হিসেবে নয়, রাজ্য ফুটবল সংস্থার যুগ্ম সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। ওনার কাছ থেকে দীর্ঘ অভিজ্ঞতা এবং রাজ্য ফুটবলের কিভাবে ডেভেলপ করা যায়, কি পরিকল্পনা রয়েছে, কোন জায়গায় ঘাটতি রয়েছে এবং ফুটবলকে কিভাবে ডেভেলপ করলে আগামী দিনে রাজ্য ফুটবল যে জায়গায় বর্তমানে অনেকটাই খাটো বা অনেকটাই তলানিতে রয়েছে বা উঠে আসছে না, নতুন নতুন প্রতিভা উঠে আসছে না, কয়েকটা চলমান পকেটের মধ্যে থেকে সীমিত থাকছে, এবং সেই সীমিত শক্তিটাকে আরও কিভাবে বৃদ্ধি করা যায়, কিভাবে ফুটবলার উঠে আসবে, কিভাবে ডেভেলপ করা হবে, স্কুল ফুটবল, গ্রাস লেভেল ফুটবল, নার্সারি ফুটবল কি করা যায়, সেই আওয়াজ শুনলাম। কিন্তু আমরা আমাদের ভ্যানগার্ডের তরফ থেকে পার্থ সারথী গুপ্তকে আবারও অনেক অনেক ধন্যবাদ, এবং আমরা আশা করব এবছরের এই দ্বিমুকুট জয়ের ক্ষেত্রে আপনাদের যে পরিকল্পনা সেটা সার্থক করবেন আপনাদের কোচ সুভাষ বোস। আজ এইটুকুই।